18 ভাটির দেশ এই সুন্দরবন। জলে কুমির, ডাঙায় বাঘ, বিষধর সর্প, এছাড়াও ঝড়, বৃষ্টি, খরা, বন্যা প্রভৃতি ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে বেঁচে রয়েছেন এখানকার মানুষ। পৃথিবীর ইতিহাসে মানুষ যখনই ভয়কে জয় করতে অসমর্থ হয়েছে, তখনই মনুষ্যকুলে জন্ম নিয়েছেন বিভিন্ন দেবদেবী। এই সুন্দরবন অঞ্চলের হিন্দু মুসলমান প্রত্যেকটা মানুষ, যাদের জীবন জীবিকা জঙ্গলের উপর নির্ভরশীল, তারা প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অত্যন্ত নিষ্ঠার সাথে জঙ্গলের গভীরে বনবিবিমার পুজোর আয়োজন করে থাকেন। এই বনবিবিমা আসলে কে? তিনি কি মানুষের মন গড়া কোনো কাল্পনিক চরিত্র? কিভাবে এই সুন্দরবন অঞ্চলের মানুষের কাছে তিনি হয়ে উঠলেন তাদের আরাধ্য এক লৌকিক দেবী? এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে। শুরু হচ্ছে আজকের পর্ব, সুন্দরবনের জঙ্গলে জাগ্রত দেবী মা বনবিবি। বঙ্গদূত ডগ টিভি। এই হল 160 বছরের অধিক পুরাতন, ভারত তথা বিশ্বের উল্লেখযোগ্য ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ। নমস্কার, আমি শুভজিৎ। চলে এসেছি শিয়ালদহের সাউথ সেকশনে। এখান থেকে ট্রেন ধরে চলে যাব জয়নগর মজিলপুর। শিয়ালদহ থেকে জয়নগর যাওয়ার ক্ষেত্রে 3টি ট্রেন অ্যাভেলেবেল রয়েছে: লক্ষ্মীকান্তপুর লোকাল, কাকদ্বীপ লোকাল আর নামখানা লোকাল। চলুন তাহলে ট্রেনে উঠে পড়া যাক। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এই শিয়ালদহ স্টেশনটিকে ব্যবহার করে প্রতিদিন প্রায় 10 লক্ষের অধিক মানুষ কর্মসূত্রে যাতায়াত করে থাকেন। চলে এলো আমার ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকাল। উঠে পড়লাম ট্রেনের মধ্যে। ট্রেন তখনও ফাঁকা। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি ছেড়ে দিল। শিয়ালদহের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে আমাদের ট্রেনটি ক্রমশ এগিয়ে চলল। আজ আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই জনবহুল শহর থেকে প্রায় 110 কিলোমিটার দূরে চলেছি সুন্দরবনের গভীরে। এই হলো শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল। সকালের দিকে ট্রেনগুলো মোটামুটি ফাঁকাই থাকে। শিয়ালদহ থেকে ট্রেন পথে জয়নগরের দূরত্ব প্রায় 49 কিলোমিটার। মাঝে পড়বে 22টি স্টেশন। এর মধ্যে যখন আমাদের ট্রেনটি শিয়ালদহের পরবর্তী 13টি স্টেশন অতিক্রম করে বারুইপুর ক্রস করল, তখন পার্শ্ববর্তী প্রকৃতি যেন আরও সবুজ হয়ে উঠল। জানলার পাশে বসে ভোরের হাওয়া খেতে খেতে আমাদের ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে জয়নগর স্টেশনে। চলে এলাম জয়নগর স্টেশনে। শিয়ালদহ থেকে এখানে আসতে আমার সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। এরপর আমি স্টেশন থেকে বেরিয়ে চলে যাব পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণ দিক বরাবর খানিকটা হেঁটেই পেয়ে যাবেন মইপিট যাওয়ার বাস, কিন্তু আমাকে যেতে হবে শনিবাজার হাটে। চলুন তাহলে বাসে উঠে পড়া যাক। এই হলো জয়নগর স্টেশন পার্শ্ববর্তী মেন রোড। সবসময় এখানে প্রচণ্ড যানজট হতে দেখা যায়। এরপর আমাদের বাস
কোনো ক্রমে এই বিপুল যানজট অতিক্রম করে বাইরে বেরিয়ে এলো। এরপর আমাদের গাড়িটি চলল দুর্বার গতিতে। জয়নগর থেকে জঙ্গলমেলার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা, আর বাস ভাড়া 50 টাকা। ক্রমশ যত এগিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে, ততই যেন মনের মধ্যেকার চাপা উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। বহুদিনের একটা সুপ্ত বাসনা ছিল সুন্দরবনের আদিবাসীদের দ্বারা পূজিত জাগ্রত বন বিবির পুজো সচক্ষে প্রত্যক্ষ করব, আর আজ সেই দিন। শিয়ালদহ থেকে যাত্রা শুরু করার পর আমি কল্পনাও করতে পারিনি সেই সুদূর সুন্দরবনে আমার জন্য কি অপেক্ষা করে আছে। কিন্তু বিশ্বাস করুন, আমি যেন অনুভব করতে পারছিলাম আজ আমি অসাধারণ কিছু অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি পেটকুলচাঁদ ব্রিজ। এই ব্রিজটি মূলত সুন্দরবনের জামতলা, 19 নম্বর, নকুলের মোড়, দেবীপুর, মইপিঠ প্রভৃতি এলাকাকে পার্শ্ববর্তী জয়নগর শহরতলির সাথে যুক্ত করে রেখেছে। আর এই ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে এক ফালি সরু নদী। অবশেষে জয়নগর থেকে প্রায় 2.5 ঘন্টার পথ অতিক্রম করে চলে এলাম শনিবাজারের হাটে। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি শনির বাজার মোড়ে। এটি হলো মূলত কুলতলি থানার অন্তর্গত। এখান থেকে পার্শ্ববর্তী গ্রামের মধ্যে দিয়ে আমি চলে যাব সুন্দরবনের আরও গভীরে, যেখানে বন বিবির মেলা বসেছে। আপনাদেরকে অনেক কিছু দেখানোর রয়েছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবিভক্ত ভারতবর্ষের বঙ্গদেশের দক্ষিণে গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় প্রায় 25,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ সুন্দরবন। এই সুন্দরবনের 2/3 রয়েছে বাংলাদেশে, আর 1/3 রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে। আর ভারতীয় অংশে সুন্দরবনের আয়তন হল 9,630 বর্গ কিলোমিটার। সুন্দরবন প্রকৃতির এক অপার বিস্ময়। এখানকার নৈসর্গিক পরিবেশ অতুলনীয়। সুন্দরবন অঞ্চলের বিস্তীর্ণ অংশ জুড়ে সুন্দরী, কেওড়া, গেওয়া, গড়ান প্রভৃতি প্রায় 350 প্রজাতির উদ্ভিদের সমন্বয়ে যে বিশাল ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে, সেখানে দেখতে পাওয়া যায় বাঘ, হরিণ, কুমির, বিভিন্ন ধরনের পাখি আর অসংখ্য প্রজাতির মাছ, কাঁকড়া, আরও কত কি। ভারতীয় সুন্দরবন অঞ্চলের 19টি ব্লকে প্রায় 50 লক্ষ মানুষের বাস। জীবন সংগ্রামে এখানকার মানুষদেরকে প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হতে হয়। কখনো প্রাকৃতিক বিপর্যয়, ঝড়, বৃষ্টি, খরা, জলোচ্ছ্বাস, বন্যা, আবার কখনো ভয়ঙ্কর বাঘের আক্রমণ। অর্থাৎ এখানকার মানুষের জীবন সবচেয়ে কঠিন আর ঝুঁকিপূর্ণ। সুন্দরবন অঞ্চলের এক বিশাল অংশের মানুষ জীবন জীবিকার ক্ষেত্রে মূলত জল জঙ্গলের উপর নির্ভরশীল। অভাবের তাড়নায় অসংখ্য মানুষ এখানে নদীতে বাগদা চিংড়ির মিন ধরতে যায়। 8-10 ঘন্টা ধরে নদীর নোনা জলে থাকার ফলে তাদের নিম্নাঙ্গ ক্ষতবিক্ষত হয়। আবার মাঝে মধ্যে কুমিরের আক্রমণে তাদের মর্মান্তিক মৃত্যুও ঘটে যায়। আবার এই সুন্দরবনের বেশ কয়েক লক্ষ মানুষ পেটের দায়ে জীবন বিপন্ন করে এখানকার বিভিন্ন নদী খাঁড়িতে মধু ভাঙতে, কাঠ কাটতে বা
মাছ কাঁকড়া ধরতে প্রাণ হাতে নিয়ে প্রবেশ করে গভীর জঙ্গলে বাঘের ডেরায়। এক পরিসংখ্যান বলছে, বিগত কয়েক বছরে এই বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চলে প্রায় ৬০০টি পরিবারের মানুষ অকালে প্রাণ হারিয়েছেন, কখনো কুমির, কখনো বিষধর সাপ বা কখনো বাঘের আক্রমণে। পৃথিবীর ইতিহাসে মানুষ যখনই ভয়কে জয় করতে ব্যর্থ হয়েছে, সেখানেই অধিকাংশ ক্ষেত্রে মনুষ্যকুলে জন্ম নিয়েছেন এক একজন দেবদেবী। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি সুন্দরবনের গভীরে এখানকার মানুষদের আরাধ্য লৌকিক দেবী বনবিবিমার পুজোয়। বছরের এই একটা দিনই জঙ্গলের মধ্যে এই পুজো উপলক্ষে প্রবেশের অনুমতি দেয়া হয়। অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হতে চলেছেন আপনারা, দেখতে থাকুন। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে আজ হাজার হাজার মানুষ গ্রামের মেঠো পথ ধরে চলেছে বনবিবির পুজোয়। বছরের মাত্র একটা দিনই জঙ্গলের গভীরে মায়ের পুজো উপলক্ষে প্রবেশের অনুমতি পাওয়া যায়। এখানকার মানুষের কাছে এই পরব খুবই গুরুত্বপূর্ণ, যার সাথে জড়িয়ে রয়েছে এখানকার লক্ষ লক্ষ মানুষের আস্থা, বিশ্বাস আর ভক্তি। সুন্দরবনের মানুষের কাছে এই বনবিবির পুজো তাদের কঠিন জীবন সংগ্রামে বেঁচে থাকার ক্ষেত্রে এক গভীর ভরসা যোগায়। এবার আমাদের যাত্রী বোঝাই নৌকাটি ছুটে চলল উত্তাল এই নদীর উপর দিয়ে। যাত্রাপথের এই দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আজ সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে শত শত নৌকা বোঝাই মানুষ আসছেন এই বনবিবির পুজো উপলক্ষে। জঙ্গলের এই স্থানটি মূলত বলা হয় বিপজ্জনক এরিয়া, মানে বাঘেদের আস্থানা। মানুষের প্রবেশ এখানে বিশেষভাবে নিষিদ্ধ করা হয়। শুধু বছরের ওই একটা দিনই এই পুজো উপলক্ষে এখানে আসার অনুমতি মেলে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বহু নৌকা এসে ভিড়েছে জঙ্গলের পাড়ে। সারা বছর এখানকার মানুষ অপেক্ষা করে থাকেন তাদের এই বিশেষ পুজোর উদযাপন উপলক্ষে। ধীরে ধীরে নদী পেরিয়ে আমাদের নৌকাটিও চলে এলো পাড়ের কিনারায়। এরপর নৌকা থেকে নেমে সুন্দরী হেতাল গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চললাম মূল মন্দিরের দিকে। দেখলাম আমার আগে অনেক মানুষ এগিয়ে চলেছেন, আমিও চললাম তাদেরকে অনুসরণ করে। জঙ্গলের মধ্যেকার মেলা প্রাঙ্গণে এসে দেখলাম চারিদিকে লোকে লোকারণ্য, আর সাথে বসেছে ছোট ছোট বিভিন্ন দোকান। বন্ধুরা, নদী পার হয়ে এই মুহূর্তে চলে এসেছি বনবিবি মন্দিরের ঠিক সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মন্দির। চলুন এবার আপনাদেরকে মায়ের দর্শন করাই।
এখন প্রশ্ন আসছে, এই 18 ভাটির দেশ সুন্দরবনে বনবিবি এলেন কোত্থেকে? তিনি কি এখানকার মানুষের মন গড়া কোনো কাল্পনিক চরিত্র? তা যদি না হয় তাহলে কি তার আসল ইতিহাস? দেখুন। বনবিবি হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অন্তর্গত সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবী, মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক লৌকিক দেবী। বনবিবির কেরামতি, বনবিবির জহুরানামা প্রভৃতি নানান লোককাব্যমূলক গ্রন্থে বনবিবি আসলে কে, কিভাবে এই সুন্দরবন অঞ্চলে তার আবির্ভাব ঘটল, সে বিষয়ে একটি অসাধারণ কিংবদন্তি কাহিনীর বর্ণনা পাওয়া যায়। বহুকাল আগে মুসলমানদের পবিত্র তীর্থক্ষেত্র মদিনায় ইব্রাহিম নামে এক ধর্মপ্রাণ মুসলমান বাস করতেন। কিংবদন্তি অনুসারে ইব্রাহিমের প্রথম স্ত্রী ফুলবিবি ছিলেন নিঃসন্তান। ফলস্বরূপ তিনি এক শর্তে স্বামীকে পুনরায় বিবাহের অনুমতি দেন। এরপর ইব্রাহিম বিবাহ করলেন গুলাল বিবিকে। সর্বশক্তিমান আল্লাহের কৃপায় গুলাল বিবির কোল আলো করে একটি কন্যা সন্তান জন্মালো, যার নাম রাখা হলো বনবিবি। আর এরপর হলো একটি পুত্র সন্তান, তার নাম রাখা হলো শাহ জাংলি। এমতো পরিস্থিতিতে দুই ভাইবোন যখন কৈশোরের পথে, একসময় দেবদূত গাব্রিয়েল পিতা ইব্রাহিমকে এসে বললেন, আল্লাহের নির্দেশে তার দুই সন্তানকে এক মহৎ উদ্দেশ্যে যেতে হবে 18 ভাটির দেশে। আর বাংলার এই সুন্দরবনকেই বলা হয় 18 ভাটির দেশ, কারণ এই সুন্দরবনের মধ্যে দিয়ে 18টি উল্লেখযোগ্য ছোট বড় নদী প্রবাহিত হয়ে সাগরে গিয়ে মিশেছে। সেই সংখ্যাকে ভিত্তি করেই সুন্দরবনকে বলা হয় 18 ভাটির দেশ। আর সে সময় এই সুন্দরবন অঞ্চল ছিল দক্ষিণ রায়ের রাজত্ব। প্রখ্যাত ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস গ্রন্থের তথ্য অনুযায়ী 1500 খ্রিস্টাব্দ নাগাদ যশোরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনস্থ বাদাবন তথা সুন্দরবন তথা এই 18 ভাটির দেশের সামন্ত ছিলেন দক্ষিণ রায়। অপরদিকে বিভিন্ন মুসলিম লোকসাহিত্যে দক্ষিণ রায়কে দেখানো হচ্ছে সুন্দরবনের ত্রাস, অপশক্তির পরিচায়ক, বাঘেদের রাজা হিসাবে। বলা হচ্ছে দক্ষিণ রায় ছিলেন প্রভূত ক্ষমতাশালী এক অতি মানব চরিত্র। ভূত প্রেত পিশাচ তথা বনের হিংস্র পশুরা সকলেই তার কথা মান্য করে চলত। ভয়ঙ্কর তন্ত্রবিদ্যায় পারদর্শী এই দক্ষিণ রায়ের ক্রূর দৃষ্টিতে বাদাবনের মানুষ প্রায়ই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতো। এমন পরিস্থিতিতে একদিন ভোরবেলা দক্ষিণ রায় তার রাজত্বে আজান দেওয়ার স্বর পেল। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন বনবিবি আর শাহ জাংলি তার একচ্ছত্র রাজত্বে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ দক্ষিণ রায় বনবিবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধযাত্রার দিন দক্ষিণ রায়ের মা নারায়ণী তাকে বাধা দেন এবং তিনি নিজেই ভূত প্রেতের সেনাবাহিনী নিয়ে বনবিবির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। সেদিন এই 18 ভাটির দেশে সংঘটিত হয়েছিল ভয়ঙ্কর এক যুদ্ধ। দীর্ঘ যুদ্ধের পর বনবিবি নারায়ণী তথা দক্ষিণ রায়কে পরাজিত করেন। আর যুদ্ধের শেষে সমগ্র সুন্দরবন এলাকা চুক্তি অনুযায়ী দুটি ভাগে বিভক্ত হল। সুন্দরবনের জনবসতিপূর্ণ অঞ্চলে স্থাপিত হল বনবিবির রাজত্ব, আর ভূত পিশাচ বাঘেদের নিয়ে দক্ষিণ রায়ের রাজত্ব স্থাপিত হল সুন্দরবনের গভীর জঙ্গলে। কিন্তু এত যুদ্ধ চুক্তি আর সন্ধির পরেও বনবিবি আর দক্ষিণ রায়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই থেকেই গেল চিরকালের জন্য।
কিন্তু সেই সুদূর আরব দেশের মদিনা থেকে আগত এই বনবিবি কিভাবে প্রত্যন্তর এই সুন্দরবন অঞ্চলের মানুষগুলোর কাছে হয়ে উঠলেন পূজিতা এক লৌকিক দেবী, এর পিছনে রয়েছে অদ্ভুত সুন্দর একটি কিংবদন্তি কাহিনী। দেখুন। বহুকাল আগে সুন্দরবনে একটি গ্রাম ছিল, নাম বারিজহতি। সেই গ্রামে বাস করত ধনাই ও মনাই নামক দুই ভাই। তাদের পেশা ছিল বন থেকে মোম মধু সংগ্রহ করা। মরশুমের বৈশাখ মাসে ধনাই একটি বিশাল নৌকা সাজিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহের অভিযানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। কিন্তু আসন্ন কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস অনুমান করে ছোট ভাই মনাই দাদাকে জঙ্গলে যেতে বারণ করেছিল। কিন্তু দাদা ধনাই সেই বারণ শুনল না। উল্টে ওই গ্রামেরই গরিব পিতৃহারা দুঃখে নামে একটি রাখাল বালককে অর্থের লোভ দেখিয়ে সঙ্গী করে মধু সংগ্রহের উদ্দেশ্যে জঙ্গলে যাওয়ার জন্য রাজি করালো। যাওয়ার আগে দুঃখের মা দুঃখেকে বলেছিল, জঙ্গলের মধ্যে যদি কোনো বিপদে পড়িস তাহলে নির্দ্বিধায় বন বিবিকে স্মরণ করবি, দেখবি তৎক্ষণাৎ বিপদ থেকে মুক্তি পাবি। একথা বলে রাখলাম। মায়ের কথা স্মরণে রেখে দুঃখে বেরিয়ে পড়ল ধনাইয়ের সাথে সুন্দরবনের জঙ্গলে। দুরাত্রি নৌকা চলতে চলতে অবশেষে গিয়ে পৌঁছল বাদাবনের গভীরে দক্ষিণ রায়ের রাজত্বের অংশ কেন্দুখালির চরে। সেখানে পৌঁছে তাঁরা দক্ষিণ রায়কে উপঢৌকন দিতে ভুলে গিয়েছিল। ফলস্বরূপ ধনাই নৌকা থেকে দেখছে জঙ্গলের মধ্যে চাঁক চাঁক মধু গাছে ঝুলছে, কিন্তু আশ্চর্যজনকভাবে যেই মৌচাকের কাছে যাচ্ছে মৌচাক তক্ষুনি অদৃশ্য হয়ে যাচ্ছে। এমনইভাবে কেটে গেল গোটা একটা দিন, কিন্তু একটুও মধু সংগ্রহ করতে পারল না ধনাই। শেষে জঙ্গলের মধ্যে নেমে এলো রাত। নৌকা নোঙর করে তীব্র মানসিক হতাশা নিয়ে ধনাই নৌকাতেই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে দক্ষিণ রায় স্বপ্নে দেখা দিয়ে ধনাকে বললে, তোমার সঙ্গী ওই কিশোর বালক দুঃখেকে আমার চাই। ওকে যদি আমার হাতে তুলে দাও তাহলে তোমার নৌকা আমি মোম মধুতে ভরিয়ে দেব। অর্থলোভী ধনাই দক্ষিণ রায়ের প্রস্তাব মতো তৎক্ষণাৎ ওই রাতেই দুঃখেকে জঙ্গলের মধ্যে রান্নার জন্য শুকনো কাঠ আনতে পাঠালো। দুঃখে যেইমাত্র নৌকা থেকে জঙ্গলের মাটিতে পা দিল, দক্ষিণ রায়ের পোষ্য পিশাচ ভূত প্রেত ডাকিনীরা এসে ধনাইয়ের নৌকা মোম মধুতে ভরিয়ে দিল। কিছুক্ষণ পর সরল কিশোর দুঃখে কিছু কাঠ সংগ্রহ করে যখন নদীর তীরে এসে দাঁড়ালো, দেখল ধনাই তাকে ফেলে রেখে নৌকা নিয়ে চলে গেছে। কিশোর বালক দুঃখে সেই গভীর রাতে আসন্ন বিপদের দুর্ভাবনায় কাঁদতে লাগল। আর ঠিক তখনই সেই অসহায় মুহূর্তে পিছন থেকে একটি প্রকাণ্ড বাঘ ধীরে ধীরে দুঃখের দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগল। এমন বিপদের সময় দুঃখের মনে পড়ল তার মায়ের উপদেশ বাণী, আর তৎক্ষণাৎ উপায় অন্তহীন দুঃখে চোখ বন্ধ করে এক মনে বনবিবির নাম স্মরণ করতে লাগল। ওদিকে দক্ষিণ রায় প্রেরিত হিংস্র লোলুপ বাঘ ক্রমশ এগিয়ে আসছে দুঃখের দিকে। এমন ভয়ানক দুঃসময়ে দুঃখের কানে ভেসে এলো একটি আকাশবাণী, 18 ভাটির মাঝে আমি সবার মা, মা বলি ডাকিলে কারো বিপদ থাকে না। বিপদে পড়ি যে বা মা বলি ডাকিবে, কবু তারে হিংসা না করিবে। বনবিবির আগমন বার্তা শুনে তক্ষুনি বাঘটি ঝাঁপিয়ে পড়ল দুঃখের উপর, কিন্তু চোখের নিমেষে বাতাসের চেয়েও দ্রুত বেগে মা বনবিবি এসে দুঃখেকে তুলে নিল তার কোলে। আর পরিস্থিতি বেগতিক দেখে বাঘটি তৎক্ষণাৎ লেজ গুটিয়ে পালালো। এরপর মা বনবিবি পিতৃহীন দুঃখের জীবনের করুণ কাহিনীর কথা শুনে এক নৌকা ভর্তি
প্রচুর মোম মধু দিয়ে নিরাপদে তাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিল। গ্রামে ফিরে দুঃখে বনবিবির এমন অলৌকিক ঘটনার কথা গ্রামের সকলের কাছে প্রচার করে দিল। ধীরে ধীরে এই গল্প ছড়িয়ে পড়ল গ্রাম থেকে গ্রামান্তরে। মাতা বনবিবির কৃপায় দরিদ্র বালক দুঃখে ধনী হয়ে উঠল। এ বিষয়ে নানান মতভেদ থাকলেও বলা হয় দুঃখের উদ্যোগেই এই সুন্দরবনে প্রথম বনবিবির পুজোর প্রচলন হয়েছিল। সুন্দরবনের এই বনবিবি হিন্দু মুসলিম উভয়ের দ্বারাই পূজিত হন। হিন্দুরা মনে করেন বনবিবি চণ্ডীর এক রূপ, অপরদিকে মুসলিমরা মনে করেন বনবিবি আল্লাহ প্রেরিত তাদের অসহায় জীবনের রক্ষক। হিন্দুদের পূজিতা এই বনবিবির মূর্তিতে তার গায়ের রং হয় হালকা গোলাপি, মাথায় মুকুট, গলায় কণ্ঠহার, ডান হাত আশীর্বাদ মুদ্রায়, আর পাশে দণ্ডায়মান ভ্রাতা শাহজাংলি। মূর্তির একদম নিচে অথবা কোলে থাকে পুত্রসম দুঃখে, আর মায়ের বাহন হল বাঘ। বনবিবির পুজোয় নিরামিষ নৈবেদ্য নিবেদনের রীতি আছে, আর এই পুজোয় কোনো রকম বলি প্রথা নেই। তার বদলে এখানকার মানুষেরা বাড়ি থেকে আসার সময় তাদের সঙ্গে করেই একটা মুরগি নিয়ে আসেন। তারপর মন্দিরে সেই মুরগিটিকে মায়ের নামে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়। এই সুন্দরবন অঞ্চলের যেসব মানুষদেরকে জীবিকার তাগিদে জঙ্গলে যেতে হয়, তাদেরই মঙ্গল কামনায় পরিবারের মেয়েরা বছরের এই একটা দিন বনবিবি মার পুজোয় কিভাবে নিজেদেরকে সমর্পণ করে দেন তা দেখলে অবাক হতে হয়। দেখুন, এই বনবিবি মার পুজোয় সকাল থেকে যেসব মানুষেরা পুজো দিতে আসেন তারা সকলেই উপোস করে থাকেন। দেবী চণ্ডী পুজোর রীতিতেই সকাল থেকে ধাপে ধাপে হোমযজ্ঞ সহযোগে পুজো চলতে থাকে। সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মানুষের ভিড়। এরপর পরন্ত বিকেলের শুভ মুহূর্তে মায়েরা পার্শ্ববর্তী নদীর জলে ডুব দিয়ে এক হাঁটু কাদা জলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। মন্দির থেকে প্রধান পুরোহিতের আদেশ এলে এই নদীর পাড় থেকেই একে একে গণ্ডি দিতে দিতে সকল মায়েরা ক্রমশ এগিয়ে চলেন মন্দিরের দিকে। অসমতল পিচ্ছিল কর্দমাক্ত ভূমি, তার মধ্যে গাছের শক্ত শিকড় আর কাঁটা নুড়ি পাথর, সব কিছুকে উপেক্ষা করে পুণ্যার্থীরা গণ্ডি দিতে দিতে চলে আসেন মন্দিরের সামনে। সমগ্র মন্দির বৃত্তাকারে গণ্ডি দেওয়ার পর শেষ প্রণাম মায়ের সামনে একে একে। এরপর মন্দিরের সামনে সমস্ত মানতকারী নারী পুরুষ দুহাতে দুটি আর মাথায় একটি মালসা রেখে তাতে আগুন প্রজ্বলিত করে দেবীর উদ্দেশ্যে এক ভয়ানক অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হন। ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণের চতুর্দিকে তখন অগণিত মানুষের ভিড় জমতে শুরু করেছে, আর তারই মধ্যে মালসার আগুনে ধুনোর গুঁড়ো পড়তেই জ্বলে উঠছে ৩-৪ ফুট উঁচু আগুনের হলকা। সুন্দরবনের জঙ্গলে সেদিন সচক্ষে প্রত্যক্ষ করেছিলাম বনবিবির পুজো উপলক্ষে মানুষের এই অদ্ভুত পুজো পদ্ধতি। পরিবারের পুরুষেরা জীবিকার তাগিদে জঙ্গলে গেলে তাদের যাতে কোনো বিপদ না হয় সেই মঙ্গল কামনাতেই বাড়ির মা বোনেরা এমন কঠোরভাবে বনবিবি মার পুজো করে থাকেন। এরপর একে একে মাথা থেকে মালসা নামিয়ে রাখা হলো, আর সেই মুহূর্তে আমি যখন এই মানুষগুলোর মধ্যে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলাম, মনে হচ্ছিল ভয়ঙ্কর কোনো যুদ্ধের শেষে চতুর্দিকে জ্বলন্ত কাঠকয়লা আর ধোঁয়ার মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি, আর ভাবছি মানুষের ভরসা, বিশ্বাস আর আস্থা কোন পর্যায়ে গেলে এমনটা হতে পারে।
অবশেষে সেই একই মন্দির প্রাঙ্গণের সামনে সমস্ত পুণ্যার্থীরা কেউ বসে কেউ দাঁড়িয়ে মন্দিরের প্রধান পুরোহিতের সাথে গলা মিলিয়ে মা বনবিবির উদ্দেশ্যে পুজোর শেষ পর্বের অঞ্জলি প্রদান করলেন। আমি অবাক বিস্ময়ে দেখলাম সমস্ত পুজো পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অন্তর্পূর্ণ হলো এক নতুন অভিজ্ঞতায়। ধীরে ধীরে সমগ্র মন্দির এলাকা জুড়ে নেমে আসছে সন্ধ্যের অন্ধকার। এবার আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের আদেশ অনুসারে এই মন্দির এলাকা ছেড়ে চলে যাব নদীর ওই পারে। চলুন। বন্ধুরা, প্রত্যেক বছর বনবিবির পুজো উপলক্ষে এখানে নদীর এই পারে 3 দিন ব্যাপী বিরাট একটা মেলার আয়োজন করা হয়। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানকার গ্রাম্য মেলা কেমন বসে সেটাই দেখাতে। চলুন। নদীর পার্শ্ববর্তী এক গ্রামবাসীর বাড়িতে রাতে আশ্রয় নিলাম। খড়ের চাল আর হেতাল গাছের শুকনো কাঠ দিয়ে তৈরি ঘর। চারিদিকে তখন নিশতি রাতের অন্ধকার। এই হলো ঘরের দরজা, বাঁশের চারা দিয়ে তৈরি। তখন গভীর রাত। এই ঘরের ভিতরে মাদুরের উপর চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল ছোট ছোট পাখির ডাকে। উঠে দেখলাম পাখি নয়, হাঁসের ছানা। ওদের মা তখন উঠোনে চড়ে বেড়াচ্ছে। উৎসব শেষ, আবার একটি কর্মব্যস্ত দিন। খেজুরে রং ধরেছে, তাল গাছে ছোট ছোট বাবুই পাখির বাসা। মায়ের কোলে ছোট্ট একটি শিশু। চিরন্তন ভালোবাসার এই ছবি। চওড়া উঠোনের পরে গ্রামের বাড়ি। নদীর উঁচু বাঁধের রাস্তা দিয়ে নাম না জানা লোকটি কোথায় চলেছে কে জানে। আর এই ছোট্ট কুঁড়ে ঘরটি না জানি কোন জনম দুঃখিনীর ঘর। এসব দেখতে দেখতে এবার আমারও বাড়ি ফিরে যাওয়ার পালা। বন্ধুরা, সুন্দরবনকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা।
এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।